ওয়েলকাম স্টুডেন্টস। আমি আজকে যে টপিকটা নিয়ে এসেছি দ্যাট ইজ প্রোডাকশন ড্রয়িং। তো আমরা প্রোডাকশন ড্রয়িং এর সম্বন্ধে আজকে একটু আলোচনা করব। এই টপিকটা একটু অফ টাইপ টপিক, বিকজ এই টপিকটা আমরা একদম শেষ পার্টে গিয়ে শিখি। আমরা আইটি স্টুডেন্টদের জন্য, আইটিআই স্টুডেন্টদের জন্য, ফিটার এবং মেশিন স্টেডের স্টুডেন্টদের জন্য এটা করাচ্ছি। এটা বেসিক্যালি কেন করানো হয় প্রথমে আমাকে আগে বলতে হবে। প্রোডাকশন ড্রয়িং আজকে আমরা যখন করতে যাব তার আগে কিন্তু আমরা মোটামুটি ড্রয়িংয়ের এভরিথিং, প্রজেকশন বা সমস্ত কিছুই ভালো করে নলেজে থাকার পর শেষের দিকে আমরা এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে। প্রোডাকশন ড্রয়িং কথাটার মানে কি একটু বলি। আমরা এই ড্রয়িংটা আমাদের কাছে চেনা ড্রয়িং, এটা কিন্তু অলরেডি আমরা করেছি। এটা একটা কিসের ড্রয়িং তোমরা বুঝতে পারছো, প্লামার ব্লক। এটা একটা বিয়ারিংয়ের ড্রয়িং। এই ধরনের ড্রয়িং আমরা করেছি। তো এই ড্রয়িংয়ের সঙ্গে প্রোডাকশন ড্রয়িংয়ের বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স হচ্ছে যে এই ড্রয়িংটা আমরা যদি প্রোডাকশনের জন্য পাঠাই, মানে এই প্রোডাক্টটা যদি প্রোডাকশনের জন্য পাঠাই, এটা কিন্তু প্রপারলি প্রোডাকশন করা পসিবল হবে না। বিকজ এখানে যে ডাইমেনশনগুলো দেওয়া আছে সেই ডাইমেনশনগুলো কিন্তু এক্স্যাক্টলি মেনটেন করা কোনো স্কিল লেবারের পক্ষ বা স্কিল টেকনিশিয়ানের পক্ষেও কিন্তু পসিবল নয়। বিকজ একটা ডাইমেনশন দেওয়া আছে, সে ধরো যে কোনো একটা ডাইমেনশনকে যদি তুমি স্ট্রেস করো, সে ধরো 200 এখানে দেওয়া আছে, এক্স্যাক্টলি 200 কখনো কোনোদিনও কেউ এটাকে প্রোডাকশন করতে পারবে না। 0.001 হলেও এর বেশি বা কম হতেই পারে। সুতরাং আমরা একটা ড্রয়িং যখন তৈরি করছি তখন সেটা কিন্তু থিওরিটিক্যাল ড্রয়িং, কিন্তু সেটা যখন আমি প্রোডাকশন শপে পাঠাবো সেটাকে কিন্তু এইভাবে পাঠালে এক্স্যাক্টলি এই জিনিস ড্রয়িং করা কারোর পক্ষে সম্ভব নয়। সো আমাদের যখন এটাকে প্রোডাকশনে পাঠাতে হবে সেখানে কিন্তু বেশ কিছু টলারেন্স দিতে হবে। অর্থাৎ যে প্রোডাকশন করবে তাকে কিন্তু বেশ কিছু ফ্লেক্সিবিলিটি দিতে হবে, যে ডাইমেনশনগুলোর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যাতে সে জিনিসটা ঠিকঠাক তৈরি করতে পারে এবং সেটা প্রপারলি হয়। এবং সেটাই কিন্তু প্রোডাকশন ড্রয়িংয়ের বেসিক কনসেপ্ট। তো এই প্রোডাকশন ড্রয়িংটাকে আমরা মোটামুটি কিন্তু 3টে পার্টে একটু ডিভাইড করতে পারি। সেটা একটু দেখাই। প্রোডাকশন ড্রয়িংটাকে আমরা জিওমেট্রিক্যাল টলারেন্স, ডাইমেনশন টলারেন্স অ্যান্ড সারফেস রাফনেস। এটা কি? জিওমেট্রিক্যাল টলারেন্স হচ্ছে এর আকৃতিগত বা এটা শেপ শেপ কীরকম হবে সেটার উপর বেস করে আমাদের কিন্তু কিছু টলারেন্স দিতে হয়। কারণ কোনো একটা সারফেস আমি ফ্ল্যাট দেখালাম, সেখানে ফ্ল্যাট প্রপারলি নাও হতে পারে। এক্স্যাক্টলি ফ্ল্যাট করা কিন্তু ডিফিকাল্ট, বিকজ এর জিওমেট্রিক্যাল শেপ প্রপারলি প্রত্যেকটা একদম থিওরিটিক্যালি মেনটেন করা এটা কিন্তু পসিবল নয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা টলারেন্স রাখতেই হবে এবং সেটা আমরা ড্রয়িংয়ের মাধ্যমেই দেখাবো এবং সেটা বিভিন্ন সিম্বলের মাধ্যমে সেটাকে ড্রয়িংয়ে দেখাবো, সো দ্যাট সেই ড্রয়িংটা প্রপারলি টলারেন্সটা দেখানো যায়। নেক্সট আসছে তার ডাইমেনশনাল টলারেন্স। একটু আগেই আমি বলেছি যে কোনো ডাইমেনশন কিন্তু আমরা যখন দেব তখন কিন্তু এক্স্যাক্টলি সেই ডাইমেনশন দেওয়া মানে দিয়ে সেটা তৈরি করা পসিবল নয়। সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইমেনশনটা যখন দেব সেক্ষেত্রে তার কিছু টলারেন্স লেভেল আমাদের রাখতে হবে। অর্থাৎ সেই ডাইমেনশনের ক্ষেত্রে কতটা টলারেন্স লেভেল রাখবো বা কিভাবে তৈরি করবো সেটা কিন্তু আমরা এই জিনিস ডাইমেনশনাল টলারেন্সের মধ্যে আলোচনা করব। আর একটা থাকছে হচ্ছে সারফেস রাফনেস। অর্থাৎ যখন আমরা তৈরি করব, এটা তৈরি করার বিভিন্ন ধরনের প্রসিডিউর থাকতে পারে, মেশিনিং প্রসিডিউর থাকতে পারে বা অন্য যে কোনো প্রসিডিওর থাকতে পারে। যে প্রসিডিওরে আমরা তৈরি করব সেখানে যে মেশিন মানে মেটেরিয়ালের যে সারফেস হবে তার সারফেসের কোয়ালিটি কীরকম হবে সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সো এই সারফেস রাফনেসটাও কিন্তু আমার প্রোডাকশন ড্রয়িংয়ের যে আলটিমেট ড্রয়িংটা আমরা করব সেখানে কিন্তু আমাদের সেটা থাকা দরকার, বা এগুলো সিম্বলিক রিপ্রেজেন্টেশনগুলো কিন্তু আমাদের জানা দরকার। এই 3টে জিনিসই কিন্তু আমরা ড্রয়িংয়ের সঙ্গে যখন আমরা অ্যাড করে দেব, অর্থাৎ জিওমেট্রিক্যাল টলারেন্স, ডাইমেনশন টলারেন্স অ্যান্ড সারফেস রাফনেসের যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন, সেগুলো যখন আমরা এই ড্রয়িংয়ের সঙ্গে অ্যাড করে দেবো তখনই কিন্তু এটা প্রোডাকশন ড্রয়িং হিসাবে এটাকে আমরা বলতে পারবো এবং সেই হিসাবে কিন্তু সেটাকে আমরা তৈরি করতে পারবো। তো আসো আমরা দেখে নিই একটু যে কি করে আমরা এগুলো রিপ্রেজেন্টেশন করব। ফার্স্ট আমরা আসি জিওমেট্রিক্যাল টলারেন্সের ক্ষেত্রে। জিওমেট্রিক্যাল টলারেন্সের ক্ষেত্রে আমি সময় যেহেতু কম, খুব অল্প সময়ের মধ্যেই চেষ্টা করব তোমাদের এটাকে একটু ক্লিয়ার করে দেওয়ার।
তো দেখো, জিওমেট্রিক্যাল টলারেন্স বলতে বোঝায় হচ্ছে, আমি কিন্তু এর থিওরি পার্টে খুব বেশি যাচ্ছি না, আমি কিন্তু থিওরি পার্টের মধ্যে কনসেন্ট্রেট করছি না। আমি এটাকে জাস্ট আমরা কোন সিম্বলগুলোকে আমাদের চিনতে হবে, বা কোন সিম্বল থাকলে আমরা কিভাবে সেটাকে পড়বো, ড্রয়িংটাকে পড়বো, বা কিভাবে আমি সেটাকে রিপ্রেজেন্ট করব, সেটা কিন্তু আমি এই পার্টে বলতে চাইছি। আমি থিওরিটিক্যাল পোর্শনে আবার বলছি, যাচ্ছি না। আমি এখানে জাস্ট এ সিম্বলিক রিপ্রেজেন্টেশনগুলো একটু আলোচনা করতে চাই। তো দেখো, এখানে বেশ কিছু যেটা রয়েছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ জিওমেট্রিক্যাল টলারেন্স। এখানে কিন্তু আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টু বি টলারেন্সড অ্যান্ড সিম্বল, কোন সিম্বল আমরা ইউজ করব এবং সেটা আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে কিভাবে আমরা সেটা অ্যাপ্লিকেশন করব সেটা দেখানো রয়েছে। দেখো, প্রথমটা একটা এক্সাম্পল দিই। প্রথমটা রয়েছে স্ট্রেটনেস যেটা রয়েছে সেটা কিন্তু সেটা একটু দাঁড়াও। স্ট্রেটনেসের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা দেখো, এখানে সিম্বলটা কিন্তু আমরা ইউজ করছি এই সিম্বলটা। ওকে, তো সেক্ষেত্রে দেখো এখানে এই যে লাইন দিয়ে একটা ডাইমেনশন দেওয়া রয়েছে, ঠিক আছে, এই ডাইমেনশনে সাথে এই সিম্বলটাকে জুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা দেখিয়ে বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট। ওকে, সিলিন্ড্রিক্যাল অবজেক্ট হওয়া মানে এই যে লাইনটা কতটা স্ট্রেট হবে তার কিন্তু একটা টলারেন্স লেভেল থাকা দরকার। মানে আমি যখন তৈরি করছি তখন দেখা যাচ্ছে এখানে যে ডাইমেনশন থাকছে, এখানে গিয়ে ডাইমেনশন হয়তো সামান্য একটু চেঞ্জ হয়ে যেতেও পারে। তো সেটা কতটা হবে সেটা কিন্তু আমাকে মেনশন করে দেওয়া দরকার। সেখানে কিন্তু স্পেশালি মেনশন করে দেওয়া হয়েছে এটা 5, মানে ডায়ামিটারটা 0.09-এর মধ্যে এই টলারেন্স লেভেলটা থাকবে, স্ট্রেটনেসের টলারেন্সটা, ঠিক আছে। ঠিক সিমিলারলি এখানে আছে হচ্ছে ফ্ল্যাটনেসের একটা টলারেন্স দেখানো হয়েছে। সিম্বলগুলো কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, বিকজ কোন সিম্বল কোনটার জন্য প্রযোজ্য সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের কিন্তু ড্রয়িংয়ে শুধুমাত্র এইটুকুই দেওয়া থাকবে, এই জিনিসটা দেখে বুঝতে হবে যে এটা ফ্ল্যাটনেসের সিম্বল। সো এখানে কিন্তু দেখো দেওয়া রয়েছে যে ফ্ল্যাটনেসের সিম্বল দেওয়া রয়েছে, তার টলারেন্স লেভেল দেওয়া রয়েছে 0.05 মিলিমিটার, ঠিক আছে। তো তারপরে দেওয়া রয়েছে এটা হচ্ছে একটা দেখিয়ে দেওয়া হচ্ছে ডেটাম লাইন, বিকজ এর রেসপেক্টে, এই সারফেসের রেসপেক্টে এই ওপরের সারফেসটা কতটা ফ্ল্যাট হবে সেটা টলারেন্স লেভেলটা কিন্তু এই ভ্যালু দিয়ে বোঝানো হয়েছে। সিম্পলি একই রকমভাবে সার্কুলারিটি, অর্থাৎ এটা কতটা সার্কুলার থাকবে দেখে বোঝা যাচ্ছে এটা একটা ট্যাপার অবজেক্ট, সার্কুলার অবজেক্ট। এটা প্রত্যেকটা পোর্শন যে একই রকমভাবে সার্কেল হবে তার সেটা মেনটেন নাও হতে পারে। সেই সার্কুলারিটিটা কতটা ডিফার করবে সেটা কিন্তু ভ্যালুটা এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে আছে হচ্ছে সিলিন্ড্রিসিটি, অর্থাৎ এটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, এটা সিলিন্ড্রিক্যাল তৈরি করতে হবে, কিন্তু করতে গিয়ে দেখা গেল যে এর সিলিন্ড্রিসিটি আমি প্রপারলি সব জায়গায় প্রতিটা জায়গায় মেনটেন, মানে সমানভাবে মেনটেন মানে করতে পারলাম না। সেখানেও কিন্তু, অর্থাৎ এটা যদি ম্যাগনিফাইং গ্লাসে দেখি, একটু বড় করে দেখি, তাহলেই কিন্তু সেটা বুঝতে পারবে, হয়তো খালি চোখে সেটা বোঝা নাও যেতে পারে। কিন্তু সেই টলারেন্স লেভেলটা কিন্তু আমাদের ড্রয়িংয়ে মেনশন করা দরকার। আমাদের এই সিম্বলটা দিয়ে আমরা সেই সিলিন্ড্রিসিটির টলারেন্স লেভেলটা বোঝাচ্ছি। সেখানে কিন্তু আমাদের সেই ভ্যালুটা দেওয়া রয়েছে 0.02, অর্থাৎ এখানে যে সিলিন্ডারটা আমরা তৈরি করব তার টলারেন্স লেভেল কিন্তু হবে হচ্ছে, সিলিন্ড্রিসিটির টলারেন্স লেভেল হবে হচ্ছে 0.002। প্যারালালিজম, অর্থাৎ দুটো লাইন আমি যখন এই প্রোডাক্টটা তৈরি করছি তখন এই লাইনের রেসপেক্টে উপরের লাইনটা কতটা প্যারালাল হবে বা তার কতটা টলারেন্স লেভেল থাকবে। প্রপারলি প্যারালাল নাও হতে পারে, সেক্ষেত্রে সেই প্যারালালের টলারেন্স কতটা থাকবে। যখনই একটা ডেটাম ওয়ার্ড এখানে থাকবে তখনই আমাদের বুঝতে হবে এ রেসপেক্টে আমাদের প্যারালালিজমের টলারেন্সের ভ্যালুটা হবে হচ্ছে এটা, ঠিক আছে। তো নেক্সট একই রকমভাবে এটা হচ্ছে পারপেন্ডিকুলারিটি, অর্থাৎ বুঝতেই পারছো এটা একটা পারপেন্ডিকুলার অবজেক্ট। এখানে বি এর রেসপেক্টে, বি লাইনের রেসপেক্টে বা বি সারফেসের রেসপেক্টে এটা কতটা পারপেন্ডিকুলার থাকবে, অর্থাৎ এটা 90 ডিগ্রি এক্স্যাক্টলি আমার ক্ষেত্রে তৈরি করা পসিবল নাও হতে পারে। এক্ষেত্রে আমাদের টলারেন্স লেভেল দিতে হবে, সেই টলারেন্স লেভেলটা দেওয়া রয়েছে এবং তার কার রেসপেক্টে সেই পারপেন্ডিকুলারটা মেনটেন করতে হবে সেটাও কিন্তু বলা রয়েছে। এখানে দেওয়া রয়েছে অ্যাঙ্গুলারিটি সেম, অর্থাৎ এর রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা
টলারেন্স লেভেল কত হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তার সিম্বলটাও দেওয়া রয়েছে। তারপরে দেওয়া রয়েছে হচ্ছে কনসেন্ট্রিসিটি অ্যান্ড কোঅ্যাক্সিয়ালিটি, অর্থাৎ এখানে দুটো সার্কেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা সিম্বলটা ফলো করো। এখানে একটা সার্কেল, অর্থাৎ এই সার্কেলের রেসপেক্টে আরেকটা সার্কেল কতটা কোঅ্যাক্সিয়াল হবে, অর্থাৎ এর সেন্টারটা যে সেম জায়গায় হবেই, সেটা কিন্তু আমরা মানে জোর দিয়ে বলতে পারি না, বা তৈরি করা পসিবল নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই যে টলারেন্স লেভেল সেটা কিন্তু দিতে হবে, অর্থাৎ ছোট সার্কেলটার রেসপেক্টে বড় সার্কেলের যে কনসেন্ট্রিসিটি আর কোঅ্যাক্সিয়ালিটি সেটার টলারেন্স কিন্তু বলে দেওয়া হয়েছে 0.01। ঠিক আছে, তো একই রকম আমি কিন্তু বারবার এটার উপরে স্ট্রেস করছি যে এই সিম্বলগুলোকে আমার চিনতে হবে। সিম্বলগুলোকে যদি আমি চিনি তবেই আমি বুঝতে পারবো যেটা কার জন্য মানে এই টলারেন্স লেভেলগুলো দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে সিমেট্রিসিটি, এটা একটা সিমেট্রিক অবজেক্ট। সিমেট্রিক অবজেক্ট কাকে বলে তোমরা জানো, যে এই লাইনের রেসপেক্টে দুপাশে যদি অবজেক্টটা সমান থাকে, এপাশে যে অবজেক্টটা রয়েছে এপাশে যে অবজেক্টটা রয়েছে সেটা যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে সিমেট্রিক অবজেক্ট। অর্থাৎ এই ক্ষেত্রে মানে ডান দিকের পোর্শনের রেসপেক্টে বাঁ দিকটা কতটা সিমেট্রিক হবে বা তার টলারেন্স লেভেল কতটা হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো ডান দিকের যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে আমরা ডেটাম দিয়ে এটাকে বলেছি এবং তার ভ্যালুটা দেওয়া রয়েছে এবং তার সিমেট্রিসিটি সিম্বলটা কিন্তু এটা। ঠিক আছে, একই রকমভাবে রান আউটের রেডিয়াল রান আউট অ্যান্ড অ্যাক্সিয়াল রান আউটের ক্ষেত্রে এই সিম্বলটা আমরা ইউজ করি, রেডিয়াল রান আউট এবং অ্যাক্সিয়াল রান আউট। সেক্ষেত্রে কিন্তু আমরা একই রকমভাবে এই সিম্বলটা ইউজ করে আমরা এই রেডিয়াল রান আউট আর অ্যাক্সিয়াল রান আউটটা একটুখানি দেখে নিই। আমরা একটু এখানে লেখা রয়েছে, এখানে পরিষ্কারভাবে একটুখানি দেখে নিই। রেডিয়াল রান আউটের ক্ষেত্রে বলেছে যে রেডিয়াল রান আউট ইজ দ্য ম্যাক্সিমাম ডিফারেন্স অফ radial distance between two concentric circles measured in a right angle plane to the axis workpieces for one complete revolution। ঠিক আছে, তো এক্ষেত্রে আর অ্যাক্সিয়াল রান আউটের ক্ষেত্রে বলেছে যে axial run out is the maximum deviation of the end surface from the right angle plane with the axis of the part। আমি এই জিনিসগুলো সমস্তটাই ডেসক্রিপশনের নিচে পিডিএফ এ দিয়ে দেব। তো রেডিয়াল রান আউটের ক্ষেত্রে আমি যদি বলি সেক্ষেত্রে কিন্তু আমাকে মানে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা সিলিন্ড্রিক্যাল পার্ট। এই সিলিন্ড্রিক্যাল পার্টটা এটা একটা সিলিন্ড্রিক্যাল পার্ট। এই সিলিন্ড্রিক্যাল পার্টটা যখন এ অ্যান্ড বি এর রেসপেক্টে তার যে এ আর বি এর রেসপেক্টে তার যে এটা রয়েছে, তার টলারেন্স লেভেলটাও রয়েছে, সেটা কিন্তু 0.01। ঠিক আছে, 0.01, অর্থাৎ এক্ষেত্রে এ আর বি এটা যদি প্রপারলি একটা রেভলিউশন হয়, এ বি যে লাইনটা রয়েছে, তাহলে যে পার্টটাকে দেখানো হয়েছে এক্ষেত্রে এই যে এই পার্টটার প্রপার রেভলিউশন, অর্থাৎ রেডিয়াল একটা মুভমেন্ট করলে সেটা কতটা তার টলারেন্স লেভেল হবে সেটা কিন্তু রেডিয়াল রান আউটের মাধ্যমে বোঝানো হয়েছে। এবং অ্যাক্সিয়াল রান আউটের ক্ষেত্রেও সেম একই জিনিস, যে বি এর রেসপেক্টে তার অ্যাক্সিয়াল রান আউটের টলারেন্স লেভেল কত সেটা কিন্তু এখানে বলা হয়েছে। সো এটা হচ্ছে আমার যেটা বললাম সেটা কিন্তু পুরোটাই অ্যাবাউট জিওমেট্রিক্যাল টলারেন্স, অর্থাৎ তার আকৃতিগত যে টলারেন্স আমরা দিতে পারবো সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে, দেখো এখানে পরিষ্কার বলা হয়েছে যে ফ্ল্যাটনেস, অর্থাৎ এটা ফ্ল্যাটনেসের সিম্বল আমরা বুঝতেই পারছি। তারপর এটা হচ্ছে টলারেন্স লেভেল, তারপর এটা হচ্ছে ডেটাম সিম্বল, অর্থাৎ এর রেসপেক্টে এটা কতটা ফ্ল্যাট হবে বোঝা যাচ্ছে। আর কোথাও যদি এই এম ওয়ার্ডটা দেখো, এটা হচ্ছে ম্যাক্সিমাম মেটেরিয়াল কন্ডিশনে। ম্যাক্সিমাম মেটেরিয়াল কন্ডিশনে আমাদের এই টলারেন্সটা কাজ করবে। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আরও একটা জিনিস বলা হয়েছে, অ্যাকচুয়াল ফর্ম এবং বেসিক ফর্ম, সেটা দিয়ে আমরা বেসিক্যালি টলারেন্স জোনটা কোন জোন সেটা এখানে বোঝানো হয়েছে। তো এটা কিন্তু গেল বেসিক্যালি জিওমেট্রিক্যাল টলারেন্স, অর্থাৎ আমাদের কোনো ড্রয়িংয়ে যদি আমাদের কোনো ড্রয়িংয়ের সঙ্গে এই ধরনের কোনো সিম্বল তোমরা দেখো, সেটা কেন রয়েছে সেটা কিন্তু পরিষ্কার তোমাদের বুঝতে হবে। সেটা
কোন জিওমেট্রিক্যাল টলারেন্সের জন্য রয়েছে বা কোন জিওমেট্রি থেকে এটা এসছে সেটা কিন্তু তোমাদেরকে সেটা বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারবে না প্রোডাকশানে গিয়ে। যদি কোথাও দেখো যে এই ধরনের কোনো সিম্বল রয়েছে তোমাকে তাহলে বুঝতে হবে আমার পারপেন্ডিকুলারিটি টলারেন্স কিন্তু এইটা দেওয়া আছে, আমার তার মধ্যে কিন্তু এই পারপেন্ডিকুলারিটিটাকে রাখতে হবে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে জিওমেট্রিক্যাল পোর্শন। এরপরে আমাদের যেটা আসছে সেটা কিন্তু আসছে আগেই বলেছি, এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ডাইমেনশনাল টলারেন্স। এই ডাইমেনশনাল টলারেন্সের ক্ষেত্রে কিন্তু ডাইমেনশনাল টলারেন্সের ক্ষেত্রে আমি আগে একটুখানি কয়েকটা জিনিস বলে নিতে চাই। তোমাদের এগুলো হয়তো থিওরি পার্টে আছে, পড়েছো, তবুও আমি একটুখানি জাস্ট একটু আলোচনা করে নিতে চাই। এখানে তোমরা জানো যে ডাইমেনশনাল টলারেন্সের ক্ষেত্রে কিভাবে এটাকে আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে একটা শ্যাফটের মিনিমাম সাইজ, অ্যাকচুয়াল সাইজ, ম্যাক্সিমাম সাইজ, লোয়ার ডেভিয়েশন, আপার ডেভিয়েশন, এই জিনিসগুলো কিন্তু তোমাদের কাছে অনেক পরিচিত টার্ম। তো সেই ক্ষেত্রে বেসিক সাইজ মানে একটা মানে সিলিন্ড্রিক্যাল পার্ট, এটাকে আমরা শ্যাফট হিসাবে ধরে নিই, তাহলে এটার যে ডাইমেনশন থাকবে সেটা কিন্তু এখানে যেটা দেওয়া রয়েছে এক্স্যাক্ট ডাইমেনশন হচ্ছে 25। ওকে, এক্স্যাক্ট যে ডাইমেনশন সেটা কিন্তু 25, কিন্তু এখানে বলা রয়েছে এর টলারেন্স লেভেল বা এটা যেটা আমরা তৈরি করব সেখানে কিন্তু 0.05 প্লাস এবং 0.05 মাইনাস এর টলারেন্স লেভেল রাখা রয়েছে। অর্থাৎ আমি কিন্তু যখন তৈরি করব এর মধ্যে এই ডাইমেনশনটা থাকা দরকার। অর্থাৎ আমি যখন দেখছি যে এটা যদি আমি 0 লাইন ধরি, তার থেকে যদি 0.05 বাদ দিই, তাহলে যেটা থাকছে তাহলে সেটা হচ্ছে 24.995, এটা হচ্ছে মিনিমাম এর ডায়ামিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন, 0 লাইন থেকে এটা যেটা থাকছে সেটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন। ওকে, আর একই রকমভাবে আমি যদি এটা ম্যাক্সিমাম সাইজটা ধরি 25-এর সঙ্গে যদি 0.005 অ্যাড করি তাহলে কিন্তু 25.005 হয়, সেটা হচ্ছে এটার ম্যাক্সিমাম সাইজ। এবং এই 0 লাইন থেকে এই পার্টটা যেটা থাকছে সেটা হচ্ছে আপার ডেভিয়েশন। ঠিক আছে, আর এই যে পার্টটুকু থাকছে এটা কিন্তু আমার টলারেন্স জোন, যেটা আমার টলারেন্স জোনটা কিন্তু 0.01। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, যখন আমরা এক্স্যাক্ট সাইজ মেনটেন করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। এটা হচ্ছে মিনিমাম সাইজ আর এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। এটা তোমরা জানো সবাই, এবং সেটা এখানে যেভাবে দেখানো হয়েছে এটাও হয়তো পড়েছো। এটা নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই, এটা অনেকেই জানো এবং এটা আমি জাস্ট একবার বলে নিলাম। তো এখানে আরও একটা জিনিস আমি একটুখানি বলে নিতে চাই, সেটা হচ্ছে যে শ্যাফট বেস সিস্টেম এবং হোল বেস সিস্টেম সেটা সম্বন্ধে একটুখানি জাস্ট তোমাদেরকে বলতে চাই। তোমরা জানো যে যখন একটা শ্যাফট একটা হোলের মধ্যে ইনসার্ট হচ্ছে বা একটা শ্যাফট একটা হোলের মধ্যে ইনসার্ট হচ্ছে, সেক্ষেত্রে দুটো কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে হোলের ডাইমেনশনটা ফিক্সড, আমাকে শ্যাফটটাকে প্রডিউস করতে হবে, সেটা হচ্ছে হোল বেস সিস্টেম। আরেকটা হচ্ছে যে শ্যাফটের ডাইমেনশনটা ফিক্সড, আমাকে যে হোলটা আছে সেটাকে প্রিপেয়ার করতে হবে, সেটা হচ্ছে শ্যাফট বেস সিস্টেম। তো হোল বেস সিস্টেমের ক্ষেত্রে হোলটা হচ্ছে ফিক্সড, আমার যে হোলটা আছে যার মধ্যে শ্যাফটটা ইনসার্ট হবে সেটা কিন্তু হোলের ডাইমেনশন ফিক্সড, শ্যাফটের ডাইমেনশন ভ্যারি করছে। তো যদি এই শ্যাফটের ডাইমেনশনটা কম থাকে সেটাকে আমরা বলি ক্লিয়ারেন্স ফিট। যদি শ্যাফটের ডাইমেনশনের সঙ্গে হোলের ডাইমেনশন একদম ম্যাচ করে যায় সেটা হচ্ছে ট্রানজিশন ফিট। আর যদি শ্যাফটের ডাইমেনশন বড় হয় হোলের থেকে সেটা হচ্ছে ইন্টারফারেন্স ফিট। সিমিলারলি একই রকমভাবে শ্যাফট বেস সিস্টেমের ক্ষেত্রে শ্যাফটের ডাইমেনশনটা আমার ফিক্স থাকছে, সেক্ষেত্রে আমরা যে হোলটা প্রিপেয়ার করব সেটা ক্ষেত্রে যখন আমার হোলের ডাইমেনশনটা বেশি থাকছে, ঠিক আছে, হোলের ডাইমেনশনটা বেশি থাকছে অর্থাৎ এখানে ক্লিয়ারেন্স থাকছে, তখন সেটা ক্লিয়ারেন্স ফিট। যখন হোল আর শ্যাফটের ডাইমেনশন একদম ম্যাচ করে যাচ্ছে সেটা ট্রানজিশন ফিট। আর যখন হোলের ডাইমেনশনটা
শ্যাফটের ডাইমেনশনের থেকে ছোট হচ্ছে সেটা হচ্ছে ইন্টারফারেন্স ফিট। এটাও তোমরা থিওরিতে এক্সপেক্টেড পড়েছো, তবুও আমি একবার বলে নিলাম। কিন্তু এই জিনিসগুলো আমাদের যেটা কনসেন্ট্রেট করা দরকার, আমরা এটা রিপ্রেজেন্টেশন কি করে করব, আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে আমরা এটা রিপ্রেজেন্টেশন কি করে করব সেটা আমাদের একটুখানি জানা দরকার। আমাদের কিন্তু ডাইমেনশনাল টলারেন্স, অর্থাৎ ডাইমেনশনের ক্ষেত্রে যে টলারেন্স আমরা দেখাবো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখাবো সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটুখানি জানা দরকার আছে। সেটা দেখো, এখানে দেখতেই পাচ্ছ যে যে ডাইমেনশনটা দেখানো আছে তার সঙ্গে আমার টলারেন্স অর্থাৎ 0.074 প্লাস, অর্থাৎ এটা ইউনিল্যাটারাল সিস্টেম বলি বিকজ প্লাসের দিকে ইয়ে ডাইমেনশন আছে, অর্থাৎ এটার থেকে বেশি হতে পারে, কম কিন্তু কখনোই হতে পারবে না। ঠিক আছে। আর বাইল্যাটারাল সিস্টেমের ক্ষেত্রে আমার কি হবে, বাইল্যাটারাল সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার প্লাস মাইনাস, অর্থাৎ প্লাসেও থাকতে পারে, এর থেকে বেশিও হতে পারে ডাইমেনশন, এর থেকে কমও হতে পারে। তো এটা হচ্ছে একদম ইজিয়েস্ট সিস্টেম, মানে একদম সোজাভাবে আমি যদি কোনো একটা ডাইমেনশনটাকে দেখাতে চাই, অর্থাৎ আমি যদি এখানে পরিষ্কারভাবে লিখি, আমরা যেভাবে জেনারেলি দেখিয়ে থাকি সেটা হচ্ছে, ধরো একটা 30 ডাইমেনশন আছে, ওপরে প্লাস 0.05 মাইনাসেও 0.05 এরকম একটা কিছু লিখলাম। তো সেক্ষেত্রে এইভাবে আমরা কমনলি এটাকে দেখিয়ে থাকি কোনো ডাইমেনশনের ক্ষেত্রে, অর্থাৎ 30 যে ডাইমেনশনটা দেওয়া আছে সেখান থেকে তার ডাইমেনশন 30 প্লাস 0.05ও হতে পারে বা 30 মাইনাস 0.05ও হতে পারে, এর মধ্যে কিন্তু রেঞ্জটা রাখতে হবে। তো এটা হচ্ছে খুব কমন একটা সিস্টেম, মানে এই সিস্টেম দিয়েই আমরা জেনারেলি ডাইমেনশনগুলোকে রিপ্রেজেন্ট করি। কিন্তু এছাড়াও কিন্তু আমাদের বেশ কিছু ডাইমেনশনগুলোকে রিপ্রেজেন্ট করার পদ্ধতি রয়েছে, যেটা আমাদের অবভিয়াসলি জানা দরকার, এবং যেটা না জানলে পরে কিন্তু আমাদের শেখাটা অসম্পূর্ণই থেকে যাবে। তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইউনিল্যাটারাল টলারেন্স, ইউনিল্যাটারাল সিস্টেম কাকে বলে, বাইল্যাটারাল সিস্টেম কাকে বলে। তো যখন প্লাস মাইনাস দুটো টলারেন্সই থাকবে সেটা হচ্ছে বাইল্যাটারাল সিস্টেম, আর যদি শুধু প্লাস বা মাইনাস এর ক্ষেত্রে টলারেন্স থাকে তখন সেটা হচ্ছে ইউনিল্যাটারাল টলারেন্স। কিন্তু এক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের ক্ষেত্রে যে কিছু ডাইমেনশনস রয়েছে যেগুলো দেখো এইচ, ক্যাপিটাল এইচ দিয়ে রয়েছে, এটা স্মল এইচ দিয়ে রয়েছে, একটা ডাইমেনশন দেওয়া রয়েছে 560, পাশে লেখা রয়েছে যে ক্যাপিটাল H9, ক্যাপিটাল H9, ঠিক আছে, আর এখানে লেখা রয়েছে স্মল H9। এটা হচ্ছে ক্যাপিটাল এইচটা আমরা ইউজ করব কার ক্ষেত্রে, এবং হোলের ক্ষেত্রে, আর স্মল এইচটা ইউজ করব শ্যাফটের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের একটা টেবিল দেখা শিখতে হবে, ঠিক আছে। তো টেবিল দেখা শিখতে হবে মানে কি সেটা একটুখানি দেখে নিই। আমাদের এখানে কিন্তু ডাইরেক্টলি কোনো বলা নেই যে কতটা প্লাস বা কতটা মাইনাস হবে। তো আমাদের ক্ষেত্রে কিছু আইএস গাইডলাইন অনুযায়ী কিছু টেবিল আমাদের কাছে অ্যাভেলেবেল। যেমন আমি একটা টেবিল দেখাই তোমাদের। এক্ষেত্রে দেখো ক্যাপিটাল H7 দেখতে পাচ্ছ, এখানে একটা টেবিল রয়েছে, টেবিলে পরিষ্কার বলা আছে ভ্যালু ইন মাইক্রনস বা মাইক্রোমিটারের ভ্যালুগুলো দেওয়া রয়েছে। তো এটা কিন্তু আমাকে নমিনাল সাইজ অফ দ্য শ্যাফট সেটা বলা আছে। আমার আগের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে, যে শ্যাফটটা আমার কাছে ছিল সেটা ছিল হচ্ছে, দেখে নাও, এখানে ছিল হচ্ছে 560, অর্থাৎ 60-র ক্ষেত্রে আমার H9, এই চার্টটা আমাকে দেখতে হবে। তো H9 এর ভ্যালু হচ্ছে এখানে আছে H9, আর 60 দেখো এখানে 60 যেটা সঙ্গে আছে সেটা কিন্তু 50 থেকে 80-র মধ্যে যখন থাকবে তখন H9 এর জন্য প্লাস 76 অর্থাৎ মাইক্রন। অর্থাৎ এক্ষেত্রে দেখো যখন আমরা ইউজ করেছি তখন কিন্তু আমরা প্লাসের ক্ষেত্রে যে ডাইমেনশনটা আমরা করেছি 70 প্লাস 0.074, এটা কিন্তু এর ডাইমেনশন মানে টলারেন্সটাকে ডিনোট করেছে। আর একবার দেখাই, দেখো H9 এর ক্ষেত্রে আমার H9 এর ক্ষেত্রে যখন ডাইমেনশনটা থাকছে +76 করেছে, এখানে আমার কিন্তু এটা যেটা দেখিয়েছে, এক্ষেত্রে যেটা দেখিয়েছে সেটা কিন্তু সরি
এক্ষেত্রে সেটা কিন্তু 0.074 দেখিয়েছে, অর্থাৎ টেবিলের ওখান থেকেই কিন্তু এটা আসছে, আর শ্যাফটের ক্ষেত্রেও কিন্তু সেম একই জিনিস। ওকে, তো এক্ষেত্রে কিন্তু ওই টেবিল দেখাটা আমাদেরকে শিখতে হবে। তো দেখো এক্ষেত্রে আরেকটা জিনিস, এক্ষেত্রে আমরা এই জিনিসটাও দেখো, এক্ষেত্রেও কিন্তু দু রকমভাবে এটা দেখিয়েছে। এটা একটা হচ্ছে শ্যাফটের ক্ষেত্রে, এইটা যদি আমি ফলো করি 530, একটা আছে হচ্ছে H7, আর একটা আছে হচ্ছে নিচে আছে হচ্ছে P6, স্মল P6, ক্যাপিটাল H আগেই বলেছি এটা হোলের জন্য। তো আমি ক্যাপিটাল H যদি দেখি, ক্যাপিটাল H7 আছে এবং এটা আছে হচ্ছে 3030। তো 30-র জন্য যেটা থাকবে 30-র জন্য H7 দেখো কি আছে, এটা আছে হচ্ছে +25 মাইক্রন, অর্থাৎ এখানে যখন আমরা দেখাচ্ছি দেখো +25 মাইক্রনে কিন্তু এটা রয়েছে। ঠিক আছে, আর সিমিলারলি একই রকমভাবে যদি P6, আমরা যদি P6 কার জন্য দেখব, P6 দেখব আমরা শ্যাফটের জন্য। P6 দেখো, P6 আমরা এই চার্টে পাচ্ছি না, আমাদের এই চার্টে চলে আসতে হবে, চার্টগুলো সবটাই অ্যাভেলেবেল হবে। দেখো P6 আমি কার জন্য নেব, 30-র জন্য। সো 30-র জন্য P6 কিন্তু যেটা রয়েছে 42 এবং 26 মাইক্রনের রয়েছে, সেটা দেখা যাক এখানে কিভাবে রয়েছে। দেখো এখানে কিন্তু 42 এবং 26 প্লাস মাইনাসের ক্ষেত্রে এটা কিন্তু ডাইমেনশনটাকে দেখানো রয়েছে। সো সেক্ষেত্রে এইভাবেই কিন্তু আমাদের চার্ট দেখেও কিন্তু আমাদের এই ডাইমেনশনটাকে বুঝতে হয়। ঠিক আছে, আমি একটু ভালো করে দেখাই কিভাবে এইগুলো পড়তে হয়, এগুলো কি করে পড়তে হয় আমি একটুখানি এক্সাম্পল দিয়ে দেখাই। মানে এই ডাইমেনশনগুলো কি করে পড়তে হয়, ডাইরেক্টলি যদি আমার কাছে এই ফরম্যাটে দেওয়া থাকে এটা আমার কাছে বুঝতে কোনো অসুবিধা নেই, যে প্লাসের দিকে কতটা থাকবে বা মাইনাসের দিকে কতটা টলারেন্স লেভেল থাকবে সেটা বুঝতে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু যদি এই ফরম্যাটে দেওয়া থাকে যে 530, 550, H7, D9 যেভাবে দেওয়া রয়েছে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যেভাবে এটা দেওয়া রয়েছে, তাহলে আমি কি করে বুঝবো যে টলারেন্সটা কত? আমি বারবার বলছি এরকম ধরনের চার্ট অ্যাভেলেবেল যে কোনো স্ট্যান্ডার্ড বুকসে, এগুলো কিন্তু অ্যাজ পার IAS ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী এই চার্টগুলোকে তৈরি করা হয়। তো আমাকে কিন্তু এই চার্ট দেখে এটা পড়তে হবে। একটু আগে আমি যেটা বলছি 530, H7, তাহলে H7-এর জন্য 30-র জন্য আমার শুধুমাত্র প্লাসের দিকেই টলারেন্স আছে, অর্থাৎ যা ডাইমেনশন থাকবে তার থেকে আমি বাড়াতে পারবো, কমাতে পারবো না H7-এর জন্য। আর D9-এর জন্য এক্ষেত্রে D9 দেখা যাক, D9 এই যে দেখো D9-এর জন্য ফর 30 কি আছে, এই টলারেন্স লেভেলটা আছে। এটা কিন্তু দুটোই মাইনাসে আছে। ঠিক আছে, দুটোই কিন্তু মাইনাসে আছে, অর্থাৎ যে 30-র ক্ষেত্রে যে ডাইমেনশনটা থাকবে সেটা দুটোই মাইনাস জোনে আছে, কিন্তু এই জোনের মধ্যে কিন্তু আমাকে টলারেন্সটা রাখতে হবে মাইক্রনে, এটা অবশ্যই মাইক্রনে দেওয়া আছে। একই রকমভাবে যদি 550-র ক্ষেত্রে দেখি, তো তার জন্য 50-র জন্য আমার যেটা আছে সেটা হচ্ছে H7-এর জন্য আমার 30 মাইক্রনে আছে। আর এটা যেটা S6 আছে, S6 যদি আমি খুঁজি এখানে নেই S6, এখানেও S6 নেই, তাহলে পরের চার্টে যাই। S6 দেখো, S6-এর জন্য আমার ছিল হচ্ছে 50-র জন্য আমার আসবে হচ্ছে এটা, অর্থাৎ S6 এইখানে আসবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুটোই প্লাসের দিকের টলারেন্স লেভেলটা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার টলারেন্স লেভেলটা দুটোই প্লাসের দিকে থাকবে। এই চার্টটা কিন্তু তোমাদের দেখা শিখতে হবে, কেননা কোথাও যদি এই ধরনের কোনো সিম্বল দেখো তাহলে কিন্তু আমার এই চার্টটাকে ইউজ করতেই হবে, চার্টটাকে ইউজ করে বুঝে নিতে হবে যে এই ডাইমেনশনাল টলারেন্সটা কত আছে। তো এটা গেল হচ্ছে ডাইমেনশনাল টলারেন্সের ব্যাপারটা, যে তুমি কি করে ডাইমেনশন। আবারও বলছি ডাইমেনশনাল টলারেন্স কিন্তু তোমার কাছে দু রকম ভাবে আসতে পারে। একটা হচ্ছে পরিষ্কার আমি বলে দিলাম যে এই ফরম্যাটে আসতে পারে, যেটা আমাদের কাছে খুব কমন ফরম্যাট, প্লাস মাইনাস ডাইরেক্টলি বলে দেওয়া থাকবে কতটা প্লাস বা মাইনাসের দিকে থাকবে, বা দুটোই প্লাস হতে পারে বা দুটোই মাইনাস হতে পারে। আর ডাইরেক্টলি না বলা থাকলে, যদি এইভাবে এই ফরম্যাটে বলা থাকে, তাহলে কিন্তু আমাদের টেবিলের হেল্প নিতে হবে। অর্থাৎ নমিনাল ডায়ামিটার যেটা থাকবে তার এগেনস্টে শ্যাফট এবং হোলের যে টলারেন্স লেভেলটা থাকবে সেটা কিন্তু এই শ্যাফট চার্ট দেখে বুঝতে হবে। কিভাবে চার্টটা দেখতে হবে সেটা কিন্তু আমি বললাম, যদি কোনো প্রবলেম থাকে তোমরা জানাতে পারো। এক্সপেক্টেড বোঝা যাচ্ছে
পরিষ্কার আমি আরও একবার বলছি, 550-র জন্য H7 আমাকে খুঁজতে হবে, H7 ক্যাপিটাল H7, 50টা এখানে আছে, সো আমার টলারেন্স লেভেল হবে হচ্ছে +30। আর শ্যাফটের ক্ষেত্রে যেটা হবে হচ্ছে সেটা হচ্ছে S6, সেটা হচ্ছে 550-র জন্য খুঁজতে হবে, সেটা এই টেবিলে পাচ্ছি S6। 50-র জন্য যেটা আছে দেখো, এই যে 50-র জন্য S6-এ চলে এসো, সেটা কিন্তু এই টলারেন্স লেভেলটা আমাকে মেনটেন করতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের চার্টটা দেখতে হবে। তো এটা গেল হচ্ছে আমার ডাইমেনশনাল টলারেন্স। তো ডাইমেনশনাল টলারেন্স কিন্তু আমরা এই দুটো ওয়েতে আমরা দিই, ঠিক আছে। তো লাস্টলি আমার কাছে যেটা থাকছে সেটা হচ্ছে সারফেস রাফনেস। সারফেস রাফনেসের ব্যাপারটা একটু বলি। সারফেস রাফনেস হচ্ছে আমরা যখন কোনো মেটালকে প্রডিউস করব বা কোনো অবজেক্টকে তৈরি করব, তখন তার সারফেস রাফনেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। বিকজ আমি যখন কোনো একটা অবজেক্টকে তৈরি করব, ধরো এই অবজেক্টটাকে তৈরি করছি, সারফেসটা কতটা স্মুথ হবে এটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এই রাফনেসের ভ্যালুটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেটা একটুখানি বলে নিই আগে। এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমভাবে 3টে সারফেস রাফনেসের সিম্বলকে দেখানো হয়েছে। এটা একটা সিম্বলিক ওয়ে কিভাবে দেওয়া রয়েছে দেখানো আছে। এই যে এই সিম্বলটা যখন ইউজ করা হবে তখন রাফনেস এনি প্রোডাকশন মেথড, অর্থাৎ আমরা যে কোনো প্রোডাকশন মেথডে এই রাফনেসটা ক্রিয়েট করতে পারি। তার ভ্যালু কত হবে সেটা আমি পরে আসছি। এনি প্রোডাকশন মেথড মিনস আমি এটাকে মেশিনিং করে করতে পারি, আমি এটাকে ফাইলিং করে করতে পারি, আদারওয়াইজ এনি মেথড, যে কোনো মেথড অ্যাপ্লাই করে আমি এটাকে সারফেস রাফনেসটাকে নিয়ে আসতে পারি। যখন এই সিম্বলটা ইউজ করব তখন রিমুভাল অফ মেটেরিয়াল ইজ পারমিটেড বাই এনি প্রোডাকশন মেথড, রিমুভাল অফ মেটেরিয়াল ইজ নট পারমিটেড বাই এনি প্রোডাকশন মেথড, মানে এটা কিন্তু যে কোনো প্রোডাকশন মেথডে হবে না, ঠিক আছে। এটা যে কোনো প্রোডাকশন মেথডে কিন্তু হবে না। এটাকে আমার কি করতে হবে, রিমুভাল অফ মেটেরিয়াল ইজ নট পারমিটেড, এখানে কিন্তু মেটেরিয়াল রিমুভালটা পারমিটেড নয়। অর্থাৎ আমি যখন সারফেস রাফনেসটাকে তৈরি করব, অর্থাৎ স্মুথ করব সারফেসটাকে, তখন কিন্তু কোনো মেটেরিয়ালকে আমি রিমুভ করতে পারবো না। তাহলে কিভাবে পসিবল? ধরো ইলেকট্রোপ্লেটিং যখন আমরা করব, তো সেখানে কিন্তু কোনো মেটেরিয়াল রিমুভ হবে না, উল্টে সেখানে কি হবে, মেটেরিয়াল জমা হবে, সেক্ষেত্রেও কিন্তু আমার সারফেসটা স্মুথ হবে। এরকম ধরনের যে প্রসিডিওরগুলো থাকবে যেখানে কোনো সারফেস কোনো মেটেরিয়াল রিমুভ করা যাবে না, তখন কিন্তু আমরা এই সিম্বলটা ইউজ করব। আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, যেমন ইলেকট্রোপ্লেটিং, সেক্ষেত্রে কিন্তু কোনো সারফেস রাফনেসটা মেনটেন হচ্ছে, বাট কোনো মেটেরিয়াল কিন্তু রিমুভ হচ্ছে না। আর এইটা প্রপারলি ইউজ করা হয় ফর মেশিনিং, ঠিক আছে। কোন মেশিনিং প্রসিডিওরে ইউজ করব, সেটা টার্নিং হতে পারে, সেটা গ্রাইন্ডিং হতে পারে, বা মিলিং হতে পারে, সেই প্রসিডিওরে কিন্তু এটা আমরা মেশিনিংয়ের জন্য ইউজ করব। আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সারফেস রাফনেস ভ্যালু। আচ্ছা, তার আগে বলে নি, মেইন যে আমাদের সারফেস রাফনেসটা কিন্তু এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা সারফেস রাফনেসের সিম্বলের মেন থিং কিন্তু এটা কি, সেটা যখন আমার এখানে থাকছে, দেখো এখানে পরিষ্কার একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি এই এক্সাম্পল থেকে এটাই আসি। এখানে যে সারফেস রাফনেসের ভ্যালুটাকে ইউজ করা হয়েছে সেটা কিন্তু মেশিনিংয়ের সঙ্গে মিলছে, অর্থাৎ এটা মেশিনিং প্রসিডিওরে আমাকে করতে হবে। কি প্রসিডিওর? এখানে কিন্তু মেশিনিং মেথডটা লেখা আছে গ্রাইন্ডিং। স্যাম্পলিং লেন্থ সেটা হচ্ছে 0.08, অর্থাৎ আমরা যে সারফেসটা মেনটেন করব সেটা যখন আমরা এক্সামিন করব, তার স্যাম্পলিং লেন্থটা হবে হচ্ছে 0.08। তারপরে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে ডিরেকশন অফ লে। এই ডিরেকশন অফ লেটা আমি দেখাচ্ছি একটু পরে, যেগুলো আমরা জানি সেগুলো একটু বলিনি। এটা হচ্ছে 2 যেটা আছে সেটা হচ্ছে মেশিনিং অ্যালাউন্স, অর্থাৎ আমি একটু আগেই বলেছি আমি মেশিনিং যেটা করব তার অ্যালাউন্স কতটা হবে সেটা কিন্তু মাইক্রনে বা মাইক্রোমিটারে দেওয়া থাকবে এখানে। আর এখানে থাকবে সারফেস রাফনেস নাম্বারটা। এই রাফনেস নাম্বারটা একটুখানি বলি, এটা কিন্তু এইভাবে রাফনেস নাম্বারটা আমরা ইউজ করি। N1 N2 এগুলো হচ্ছে গ্রেড, N1 N2 N3 এই গ্রেডের হলে আমার সারফেস রাফনেসের ভ্যালু মাইক্রোমিটারে হবে হচ্ছে বা মাইক্রনে হবে হচ্ছে এইগুলো, এবং তার সিম্বল হবে হচ্ছে এটা। যখন N4 N5 N6 এভাবে থাকবে তখন তার ভ্যালু হবে এটা এবং তার সিম্বল হবে এটা। সিমিলারলি এগুলোও তাই, অর্থাৎ আমার ম্যাক্সিমাম রাফনেস গ্রেড নাম্বার হচ্ছে N1, ম্যাক্সিমাম হচ্ছে N12, এবং রাফনেস ভ্যালু হচ্ছে মিনিমাম রাফনেস ভ্যালু হচ্ছে 0.025 অ্যান্ড
ম্যাক্সিমাম রাফনেস ভ্যালু হচ্ছে 50, এবং এক্ষেত্রে সিম্বলটা দেখতেই পাচ্ছ, অর্থাৎ যতগুলো ট্রায়াঙ্গেল বাড়বে তত কিন্তু স্মুথ হবে। ঠিক আছে, তো এটা যখন আমরা ইউজ করব একটা সারফেসের গায়ে, যখন আমরা এই ধরনের জিনিসগুলোকে ইউজ করব, তখন কিন্তু আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে যে এটা কোন গ্রেডের রাফনেসের মধ্যে পড়ছে, আমরা সারফেসটা কতটা স্মুথ হবে। তো সেক্ষেত্রে আমার এক্ষেত্রে দেখো লেখা রয়েছে 8, ঠিক আছে, সারফেস রাফনেস নাম্বার লেখা রয়েছে 8, অর্থাৎ 0.08। তো সরি, 8 লেখা রয়েছে, এটা কিন্তু মাইক্রনে আছে, আবারও বলছি মাইক্রোনে আছে। তাহলে 8টা কিসের মধ্যে পড়ছে? 8টা কিন্তু আমার পড়ছে হচ্ছে এটা 12.5 থেকে শুরু হচ্ছে, তার মানে 8টা এর আগে থাকছে, অর্থাৎ এই গ্রেডের মধ্যে পড়ছে 8টা। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু আমার এখানে 8 না লিখে এখানে কিন্তু প্রপারলি যদি লিখে দেওয়া হতো N9 বা N10 বা N11, তাহলে কিন্তু আমার প্রপার যে রাফনেসের ভ্যালুটা সেটা পেতে সুবিধা হতো। ঠিক আছে, তো আমি আবারও বলছি, এখানে যেটা লেখা থাকবে মেশিনিং মেথড লেখা থাকবে, এটা স্যাম্পলিং লেংথ, এগুলো আমি সমস্তটাই ডিরেকশনে তোমাদের পিডিএফে দিয়ে দেবো ইউটিউবে। আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে রাফনেস নাম্বার। এই রাফনেস নাম্বারটা ডাইরেক্টলি বলা নাও থাকতে পারে, N1 N2 এইভাবেও কিন্তু বলা থাকতে পারে। ঠিক আছে, আর মেশিনিং অ্যালাউন্স যেটা সেটা থাকবে এখানে। আর এটা হচ্ছে ডিরেকশন অফ লে। ডিরেকশন অফ লে এর ব্যাপারে একটুখানি বলি, সেটা হচ্ছে দেখো ডিরেকশন অফ লে, আমি যখন একটা জিনিস মেশিনিং করব, তখন কিন্তু সেই মেশিনিংটা করার পরে সেখানে কিন্তু একটা স্ক্র্যাচ তৈরি হয়, সেখানে একটা স্ক্র্যাচ টাইপ তৈরি হয়, অর্থাৎ আফটার মেশিনিং সেটা কীরকম ধরনের তার সারফেসটা হবে সেটা কিন্তু এখান থেকে এই চার্ট থেকে আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমাদের মেশিনিংয়ের পর যে সারফেসটা পেলাম সেখানে যদি এরকম প্যারালাল কিছু স্ক্র্যাচেস তৈরি হয়, সেখানে কিন্তু তাহলে আমরা এই সিম্বলটা ইউজ করতে পারি। আমাদের কিন্তু তখন এই সারফেসের ক্ষেত্রে এই প্যারালাল স্ক্র্যাচ লাইন্সগুলো আসবে। যদি আমরা পারপেন্ডিকুলার সিম্বলটা ইউজ করি তখন কিন্তু আমার স্ক্র্যাচ লাইন্সগুলো এরকম পারপেন্ডিকুলার ওয়েতে আসবে। ঠিক আছে, তো এই সিম্বলটা কিন্তু এটার জন্য। আমাদের আগের যেটা ছিল সেটা হচ্ছে ক্রস, অর্থাৎ আমরা নার্লিং যখন করি তখন সেক্ষেত্রে তোমরা দেখেছো নিশ্চয়ই, তখন কিন্তু এই প্যাটার্নটা আসে, তার জন্য কিন্তু এটা আছে। এটা আছে হচ্ছে সার্কুলার, যখন আমরা ফেসিং অপারেশন করি তখন কিন্তু ফেসিং অপারেশনটা যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু এই ধরনের সারফেস রাফনেস তৈরি হবে। মাল্টি ডাইরেকশনাল এম, অর্থাৎ যেরকম খুশি হতে পারে। ঠিক আছে, আর এটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল অর্থাৎ আমার সেক্ষেত্রে কিন্তু সারফেস আফটার ফিনিশ সেটা কিন্তু এই রকমভাবে তার স্ক্র্যাচেসগুলো আসবে, সেটা কিন্তু এইভাবে আসবে। অর্থাৎ এই চার্ট থেকে এবং এই সিম্বলগুলো দেখে আমাকে কিন্তু বুঝতে হবে তার সারফেস রাফনেসের টাইপটা কীরকম হবে। আমার এক্ষেত্রে আছে হচ্ছে এক্স, অর্থাৎ এটা হচ্ছে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এক্স ফরম্যাট, মানে এই ফরম্যাটে কিন্তু আমার সারফেস রাফনেসের ভ্যালুটা থাকবে। এখানে আছে হচ্ছে এক্স। তাহলে এই জিনিসটা যদি কোথাও থাকে তাহলে কিন্তু আমাকে পরিষ্কার বুঝে নিতে হবে যে এইভাবে কিন্তু একটা সারফেস রাফনেসকে আমরা ডিটারমাইন করব। এইভাবে যখন আমরা করব তখন কিন্তু পরিষ্কার কোনটার জন্য কি ভ্যালু সেটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে, সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে এটা শেষ করতে চাই। সেটা হচ্ছে দেখো এখানে একটা রয়েছে, আমি যদি স্ট্রেস করি এটার উপরে, এইটার উপরে আগে স্ট্রেস করি N6, অর্থাৎ এটা যে সিম্বলটা রয়েছে এটা কিন্তু মেশিনিংয়ের জন্য। কি প্রসিডিওর বা কোন প্রসিডিওরে মেশিনিং করা হবে সেটা এখানে ডিনোট করা নেই, বাট এটা N6 দিয়ে বলা আছে এটার সারফেস রাফনেসের ভ্যালু কত হবে। তুমি যদি এটা দেখে পড়ে বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি এটা প্রজেকশন করতে পারবে না। এটা অর্থাৎ এখানে যে সারফেসটাকে ডিনোট করা হয়েছে, এই যে সারফেসটা, অর্থাৎ এই যে সারফেসটা, এই সারফেসের রাফনেস ভ্যালু কিন্তু N6 এ আমার রাখতে হবে। অর্থাৎ N6 এর ভ্যালু কত ছিল, দেখো N6 এর ভ্যালু কিন্তু ছিল হচ্ছে 0.08 মাইক্রন। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এই যে রাফনেসের টা পড়তে পারা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, এটা গেল হচ্ছে আমার কোন টলারেন্সের ক্ষেত্রে আমরা এটা বলবো, সারফেস রাফনেসের ক্ষেত্রে। এটা হচ্ছে ডাইমেনশনাল টলারেন্স, তোমরা দেখতেই পাচ্ছ 500 প্লাস মাইনাস 0.5, অর্থাৎ ডাইমেনশনাল টলারেন্স কিন্তু এইভাবে দেওয়া আছে, এইগুলো কিন্তু সব ডাইমেনশনাল টলারেন্স। ঠিক আছে,
এইগুলো সমস্ত কিন্তু ডাইমেনশনাল টলারেন্স, এবং কিভাবে সেটা ডিনোট করতে হয় সেটা আমি দেখিয়েছি। আর বাকি যেগুলো আছে এগুলো বা এটা এগুলো কিন্তু সমস্ত যেটা আছে সেটা কিন্তু সমস্ত জিওমেট্রিক্যাল টলারেন্স। আমি জাস্ট একটা বলতে চাই, ধরো এক্ষেত্রে এই সিম্বলটা কিন্তু প্যারালালিজমের সিম্বল, অর্থাৎ এ সারফেসের রেসপেক্টে এই যেটা দেখানো হয়েছে, অর্থাৎ এই যে লাইনটা টেনে দেখানো হয়েছে এ এ সারফেসের রেসপেক্ট, এ সারফেস কোথায় আছে, এ সারফেস অবভিয়াসলি দেখাচ্ছে হচ্ছে এইটা, এ সারফেস হচ্ছে, এক সেকেন্ড একটু ওয়েট করো, হ্যাঁ এ সারফেস হচ্ছে আমার এক্ষেত্রে এই সারফেসটা, এটা এ দিয়ে ডিনোট করেছে, এই এ সারফেসের রেসপেক্টে এই সারফেসটা, অর্থাৎ এই সারফেসটা তার টলারেন্স লেভেলটা, অর্থাৎ প্যারালালিজম এর রেসপেক্টে এই লাইনের রেসপেক্টে এই লাইনটা কতটা প্যারালাল হবে, তার টলারেন্স লেভেল কতটা থাকবে সেটা কিন্তু এটা দিয়ে বুঝিয়েছে। সিমিলারলি একই রকম ভাবে এখানে দেখো আরো কয়েকটা ফ্ল্যাটনেস, এটা হচ্ছে তোমার ফ্ল্যাটনেসের সিম্বল। এখানে যদি আমি ফলো করি, এটা যদি দেখে নিই, একটুখানি দেখে নেওয়া দরকার আমার ক্ষেত্রেও, আমি একটু দেখে নিচ্ছি। দেখো এখানে যখন আমরা এটা ইউজ করেছি এটা কিন্তু কনসেন্ট্রিসিটি অ্যান্ড কোঅ্যাক্সিয়ালিটি সিম্বল, অর্থাৎ আমরা যখন এই সিম্বলটা ইউজ করছি বা এই সিম্বলটা ইউজ করছি এটা কিন্তু কোঅ্যাক্সিয়ালিটি বা কনসেন্ট্রিসিটি সিম্বল হিসাবে কাজ করছে। কার রেসপেক্টে কাজ নিচ্ছি, সেই বি সারফেস, আমাকে দেখতে হবে বি সারফেসের রেসপেক্টে বা বি এর রেসপেক্টে এটার কোঅ্যাক্সিয়ালিটির টলারেন্স কত হবে সেটা কিন্তু দেওয়া আছে। আর এমটা আমি বলেছি ম্যাক্সিমাম মেটেরিয়াল কনজিউমড, অর্থাৎ ম্যাক্সিমাম মেটেরিয়াল কনজিউমড কন্ডিশনে কিন্তু এই সারফেস রাফনেসটাকে আমাকে পড়তে হবে। অর্থাৎ আমাকে যে কোনো এই জিনিস, এটা কিন্তু একটা প্রোডাকশন ড্রয়িং, ঠিক আছে, এখানে এ বি সি ডি করে মার্ক করা আছে, এ, তারপরে দেখো প্রত্যেকটার এগেনস্ট একটা করে মার্ক করা আছে ডি, এটা সরি এটা বি, এটা ডি, প্রত্যেকটার কি মিনিং সেটা কিন্তু নিচে লিখে দেওয়া আছে। আমি তোমাদের নিচে ডেসক্রিপশনে এগুলো সমস্তটাই দিয়ে দেবো, মানে এগুলো যাতে পড়তে পারো বুঝতে পারো। তো এটা কিন্তু বেসিক্যালি একটা প্রোডাকশন ড্রয়িং, মানে তুমি যখন কোনো প্রোডাকশন হাউসে পাঠাবে এর ভেতরে কিন্তু প্রত্যেকটা টলারেন্স কিন্তু আছে, অর্থাৎ তুমি এটা ডাইমেনশন টলারেন্স কি হবে, তার জিওমেট্রিক্যাল টলারেন্স কি হবে, এবং তার সারফেস রাফনেসের ক্ষেত্রে কি হবে, সমস্তটাই কিন্তু এর মধ্যে আছে। যখন তুমি এভরিথিং সমস্ত জিনিসটা নিয়ে একটা ড্রয়িংকে প্রডিউস করবে তখন সেটা কিন্তু এটা প্রোডাকশন ড্রয়িং হিসাবে ট্রিটেড হবে। তো আমি এখানে এন্ড করছি, আমি জানি অনেকটা সংক্ষেপেই বলা হলো, তবু অনেকটা টাইম লেগে গেল। স্টিল আমি তোমাদের বলছি যদি অসুবিধা থাকে আমাকে জানাবে, এবং আমি কিন্তু এগুলো সমস্তটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।